আজকের ভিডিওতে জানিয়ে দেব পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখবেন সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। বড় ঘোষণা, শুভেন্দুর মন্ত্রিসভার 35 মন্ত্রীর দফতর বন্টন। কে পেল কোন মন্ত্রক? কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা, প্রধানমন্ত্রীর মুখ হিসাবে মানতে হবে রাহুলকে শর্ত প্রদেশের। শুরু হয়ে গেল আয়ুষ্মান ভারতের ভেরিফিকেশন। 25 জুনের মধ্যে এই কাজ না সারলে হাতছাড়া হবে টাকা। সুখেন্দু শেখর রায়ের পর সুস্মিতা দেব, রাজ্যসভা থেকে পদত্যাগ তৃণমূলের আরও এক সাংসদের। বিদ্রোহী শিবিরের নাম লেখাচ্ছেন সায়নী ঘোষ, তৃণমূলের দুঃসময়ে শুরু নয়া জল্পনা। কলকাতা ফিরলেই গ্রেফতার অভিষেক, বিমানবন্দরে নজর রাখছে সিআইডি। আগে পাননি লক্ষ্মীর ভান্ডার, নতুন করে কিভাবে আবেদন অন্নপূর্ণার জন্য। রইল পরপর ধাপ, গ্রেফতার নয়, তবে অরূপ মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। 28 বছর পর কি ফের কংগ্রেসে ফিরছেন মমতা? সোনিয়ার প্রস্তাব ঘিরে তুঙ্গে জল্পনা। স্বাস্থ্য, অর্থ, শিক্ষা সহ গুরুত্বপূর্ণ দফতরে কারা? বিজেপির সম্ভাব্য মন্ত্রিসভার তালিকা ঘিরে জোর কল্পনা। ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। ছোড়া হলো ডিম, চলল বিক্ষোভ। টাটাকে ফিরিয়ে আনাই আমার প্রধান কাজ, শিল্পমন্ত্রী হয়ে আর কি বললেন তাপস রায়। সব বিজেপির লোক, শুভেন্দু অধিকারী পাঠিয়েছে। কালীঘাটে সিআইডি হানা দিয়ে বিস্ফোরক কল্যাণ। শাড়ি পরা যুবকের দেহ উদ্ধার ধুলাগড়ে, গ্রেফতার বিহারের হ্যাপি, কারণ ঘিরে রহস্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে এরকম সব গুরুত্বপূর্ণ সংবাদ আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন শুরু করি। ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বন্টন করা হয়েছে। আজ রাজ্য সচিবালয়ে নবান্ন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে মন্ত্রীদের এই দপ্তর বন্টন করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র, আইন ও বিচার, ভূমি ও ভূমি রাজস্ব, বিদ্যুৎ, তথ্য ও সংস্কৃতি, উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন, পার্বত্য বিষয় ও প্রশাসনিক সংস্কার দপ্তরের দায়িত্ব নিজের কাছে রেখেছেন। নবান্নের বিজ্ঞপ্তিতে আজ মন্ত্রিসভার বাকি সদস্যদের দপ্তর জানানো হয়। অর্থমন্ত্রী হয়েছেন স্বপন দাশগুপ্ত। এছাড়া তাপস রায়কে শিল্প ও বাণিজ্য, শারদত মুখোপাধ্যায়কে স্বাস্থ্য, জগন্নাথ চট্টোপাধ্যায়কে উচ্চশিক্ষা, দীপক বর্মনকে স্কুল শিক্ষা, অর্জুন সিংকে পরিবহন ও শ্রম এবং দুধ কুমার মণ্ডলকে কৃষিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। মালতী রাভা রায় পেয়েছেন নারী, শিশু ও সমাজ কল্যাণ এবং স্বনির্ভর গোষ্ঠী উন্নয়ন দপ্তরের দায়িত্ব। ক্রীড়া, যুব কল্যাণ ও ক্রেতা সুরক্ষা মন্ত্রী হয়েছেন ইন্দ্রনীল খা। শঙ্কর ঘোষকে পর্যটন এবং কল্যাণ চক্রবর্তীকে খাদ্য প্রক্রিয়াকরণ, উদ্যানবিদ্যা, বিজ্ঞান ও প্রযুক্তি, জৈব প্রযুক্তি ও তথ্য প্রযুক্তি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। বনমন্ত্রী হয়েছেন মনোজ ওরাও। সেচ ও জলপথ দপ্তরের দায়িত্ব পেয়েছেন অরূপ কুমার দাস। অজয় কুমার পোদ্দারকে জনস্বাস্থ্য, পূর্ত ও কারিগরি এবং রাজেশ মাহাতোকে প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীদের মধ্যে জোয়েল মুর্মু আদিবাসী উন্নয়ন, হরেকৃষ্ণ বেরা উচ্চশিক্ষা, আনন্দময় বর্মন পরিবহন ও অর্থ, অশোক দিন্দা কৃষি বিপণন, নদিয়ার চাঁদ বাউরি পূর্ত, বিশাল লামা স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, শান্তনু প্রামাণিক খাদ্য ও সরবরাহ এবং মৌমিতা বিশ্বাস মিশ্র শিল্প ও বাণিজ্য দপ্তরের দায়িত্ব পেয়েছেন। এছাড়া উমেশ রায় সংসদীয় বিষয়ক, পূর্ণিমা চক্রবর্তী তথ্য ও সংস্কৃতি, কৌশিক চৌধুরী স্কুল শিক্ষা, ভাস্কর ভট্টাচার্য জনস্বাস্থ্য ও কারিগরি, দিবাকর ঘরামি সমবায় এবং অমিয় কিস্কু খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী হয়েছেন। এক সময়ের গৃহ পরিচারিকা কলিতা মাঝি পেয়েছেন আবাসন দপ্তরের দায়িত্ব। অন্য প্রতিমন্ত্রীদের মধ্যে গার্গী দাস ঘোষ বিদ্যুৎ, বিরাজ বিশ্বাস আইন ও বিচার, দীপঙ্কর জানা ভূমি ও ভূমি সংস্কার এবং সুন্দরবন, আর সুমনা সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের দায়িত্ব পেয়েছেন। এর আগে গত 9 মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দানে শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর পাশাপাশি ওই দিন আরও 5 জন মন্ত্রী শপথ নেন। তাদের মধ্যে দিলীপ ঘোষকে পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণী সম্পদ, অগ্নিমিত্রা পালকে পৌর ও নগর উন্নয়ন, নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়ন, অশোক কীর্তনিয়াকে খাদ্য ও সরবরাহ এবং ক্ষুদিরাম টুডুকে আদিবাসী উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়। 23 ও 29 এপ্রিল এই দফায় হওয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে হারিয়ে সরকার গঠন করে বিজেপি। তৃণমূল
কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে চলমান রাজনৈতিক ঘনিষ্ঠতা নিয়ে নতুন করে জোরালো জল্পনা তৈরি হয়েছে। দিল্লিতে দুই দলের শীর্ষ নেতৃত্বের ধারাবাহিক বৈঠকের পর সম্ভাব্য একীভূতকরণ বা রাজনৈতিক সমঝোতা নিয়ে আলোচনা সামনে আসছে। তবে এই সম্ভাবনা ঘিরে কংগ্রেসের ভেতরে স্পষ্ট মতবিরোধ দেখা দিয়েছে। বুধবার 10 জুন একক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন। রাজনৈতিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় নেতৃত্বের একাংশের সঙ্গে তৃণমূলের শীর্ষ মহলের প্রাথমিক আলোচনা হয়েছে, যেখানে সম্ভাব্য রাজনৈতিক সমীকরণ নিয়ে কথা হয়েছে। যদিও কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। দিল্লির 10 জনপথে মঙ্গলবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরদিন একই স্থানে প্রায় 1.5 ঘন্টা বৈঠক করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ধারাবাহিক বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে যে ভবিষ্যতে দুই দলের মধ্যে ঘনিষ্ঠতা আরও বাড়তে পারে, এমনকি সীমিত পর্যায়ে একীভূতকরণের আলোচনাও হতে পারে। তবে এই সম্ভাবনার বিরোধিতা করছে কংগ্রেসের একাংশ। পশ্চিমবঙ্গ কংগ্রেসের প্রবীণ নেতা অধীর চৌধুরী ও আব্দুল মান্নান সহ একাধিক নেতা স্পষ্টভাবে জানিয়েছেন, তৃণমূলের সঙ্গে কোনো জোট বা একীভূতকরণের পক্ষে তারা নন। তাদের মতে অতীতে তৃণমূলের সঙ্গে সংঘাতপূর্ণ সম্পর্ক এবং রাজ্যের রাজনৈতিক অভিজ্ঞতা এই ধরনের সিদ্ধান্তকে জটিল করে তুলবে। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তুলনামূলক নরম অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, দলে যোগ দিতে হলে রাহুল গান্ধীকেই নেতৃত্ব হিসেবে মানতে হবে এবং তাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে গ্রহণ করতে হবে। এদিকে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, পশ্চিমবঙ্গের তৃণমূলের অভ্যন্তরীণ চাপ ও ভাঙনের ইঙ্গিতের মধ্যেই জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরির চেষ্টা চলছে। তবে এই সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। কংগ্রেসের প্রদেশ নেতৃত্বের একাংশ আবার স্পষ্টভাবে সতর্ক করেছে যে দুর্নীতি বা অতীত রাজনৈতিক সংঘাতকে উপেক্ষা করে কোনো বড় সমঝোতা হলে তা দলীয় ভিত্তিতেই বিরূপ প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস সম্পর্ক ঘিরে জোট সমঝোতা বা একীভূতকরণের জল্পনা আপাতত রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও অনিশ্চিত। আয়ুষ্মান ভারত যোজনায় জুড়তে চলেছে পশ্চিমবঙ্গ। ইতিমধ্যে কেন্দ্র রাজ্য মৌ স্বাক্ষরিত হয়েছে। আগামী জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারত কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে। আয়ুষ্মান ভারতের জন্য উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী 25 জুন পর্যন্ত চলবে যাচাইয়ের কাজ। এই প্রকল্পের জন্য উপভোক্তাদের গ্রাউন্ড লেভেল যাচাই এবং KYC প্রক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার থেকে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, প্রথমে 3টি গ্রাম পঞ্চায়েত এলাকায় পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হবে প্রকল্পের কাজ। সরকারের কাছে থাকা তথ্য ভান্ডারের সঙ্গে উপভোক্তার দেওয়া তথ্য মিলে গেলে সেখানেই করা হচ্ছে KYC। আয়ুষ্মান ভারত প্রকল্পের উপভোক্তা চিহ্নিতকরণের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এর জন্য জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনস্থ ডেটাবেসকে মূল উৎস হিসেবে ব্যবহার করা হচ্ছে। ডেটাবেসের আওতাভুক্ত অন্তোদয় অন্ন যোজনা, বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত এবং অগ্রাধিকারপ্রাপ্ত রেশন কার্ড হোল্ডারদের জন্য যাচাই করে আয়ুষ্মান ভারতের উপভোক্তা হিসেবে তালিকাভুক্ত করা হবে। 9 জুন থেকে রাজ্য জুড়ে প্রকল্পের উপভোক্তাদের ভেরিফিকেশন এবং KYC প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ব্লক ও পুরসভা স্তরে উপভোক্তা যাচাইয়ের জন্য ভেরিফিকেশন অফিসার এবং ফিল্ড লেভেল ওয়ার্কারদের মোতায়েন করা হচ্ছে। তথ্য যাচাই চলাকালীন যে সমস্ত যোগ্য উপভোক্তাদের নাম রেশনের ডেটাবেজে থাকার পরেও KYC পেন্ডিং রয়েছে তার সঙ্গে সঙ্গে সেখানে সম্পন্ন করতে হবে। স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, বাংলার 1,46,00,000 পরিবার পাবে এই প্রকল্পের সুবিধা। আপনার পরিবারও কি পড়ছে সেই তালিকায়? আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে কি কি শর্ত পূরণ করতে হবে, এমন নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। শুধু পশ্চিমবঙ্গে থাকা স্থায়ী বাসিন্দারাই নয়, পরিযায়ী শ্রমিক এবং বাইরের রাজ্যে থাকা ছাত্রছাত্রীরাও পাবেন আয়ুষ্মান ভারতের সুবিধা। সুখেন্দু শেখর রায়ের পর এবার সুস্মিতা দেব রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন তৃণমূলের আরেক সাংসদ। ইতিমধ্যেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন অসমের তৃণমূল নেত্রী। দিন দুয়েক আগে রাজ্যসভা থেকে পদত্যাগ করেছিলেন সুখেন্দু শেখর রায়। সাংসদ হিসেবে তার মেয়াদ ছিল 2019 সাল পর্যন্ত, কিন্তু তিনি রাজ্যসভা থেকে ইস্তফা দেন এবং পার্টির সব পদও ছেড়ে দেন। তারপর থেকে জল্পনা ছিল রাজ্যসভার আরও কয়েকজন সদস্য ইস্তফা দিতে পারেন। গতকালও তিনি এই মর্মে জানিয়েছিলেন। তার মধ্যে যে নামগুলো শোনা যাচ্ছিল তাতে কোয়েল মল্লিক, সুস্মিতা দেবের নাম ছিল। আরও কয়েকটা নাম পাওয়া যাচ্ছে যারা হয়তো পদত্যাগ করবেন। এই পরিস্থিতিতে রাজ্যসভা থেকে পদত্যাগ করেন সুস্মিতা। নিজেই দেখা করে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন। তৃণমূলের সব পোস্ট থেকেও তিনি পদত্যাগ করেছেন। অসমে তৃণমূলের শাখা তার নেতৃত্ব চলছিল, সেই পদও তিনি ছেড়ে দিয়েছেন। তৃণমূল নেতৃত্বকে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ রাজ্যসভায় তৃণমূলের 13 জন সাংসদ ছিলেন, এর মধ্যে 2 জন ইস্তফা দিয়ে দিলেন। এখন 11 জন সাংসদ রয়েছেন। রাজপাট নেই, দল নেই, বিশ্বস্তরা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পুঁজি বলতে আর কি আছে?
মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন দিল্লিতে সেদিনই ভাঙন ধরে তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সংসদীয় দল ও রাজ্যসভার সাংসদের পদ থেকে ইস্তফা দেন সুখেন্দু শেখর রায়। তিনি বলেন, আমি সময় এবং সুযোগের জন্য অপেক্ষা করছিলাম। আমি জানতাম যে এটা ঘটবে। এই দল জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই দলে তো কোনো আদর্শ কখনো ছিল না, কর্মসূচি ছিল। ভোটের ফলাফল প্রকাশের 1 মাসের মধ্যে যদি 80 জন নির্বাচিত তৃণমূল বিধানসভায় 60 জন তারা আলাদা ব্লক তৈরি করেন, তো তার মানেটা কি? প্রসঙ্গত, আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় দলের বিরুদ্ধে মুখ খুলে শীর্ষ নেতৃত্বের রোষানলে পড়েছিলেন সুখেন্দু শেখর রায়। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেছিলেন, রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস রাষ্ট্রবিজ্ঞানের নীতি মেনে নির্দিষ্টভাবে শেষের দিকে চলে যাচ্ছে, আর বেশি বাকি নেই। দেশের সংসদেও ভেঙে খান তৃণমূল, বিদ্রোহ ঘোষণা করলেন 19 জন সাংসদ। লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন তারা। তাৎপর্যপূর্ণভাবে সেই চিঠিতে সই হয়েছে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের, হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। বিদ্রোহী হয়েছেন ইউসুফ পাঠান, পার্থ ভৌমিক, জুন মালিয়াও। শতাব্দী রায় একদিন আগেই ক্ষোভ উগরে দিয়েছিলেন এবিপি আনন্দে, তারও সই রয়েছে চিঠিতে। যে 19 জন সাংসদ বিদ্রোহী হয়েছেন তারা হলেন কাকলি ঘোষ দস্তিদার, জগদীশ চন্দ্র বসুনিয়া, খলিলুর রহমান, ইউসুফ পাঠান, আবু তাহের খান, পার্থ ভৌমিক, বাপি হালদার, সায়নী ঘোষ, মালা রায়, মিতালি বাগ, দেব কালীপদ সোরেন, জুন মালিয়া, অরূপ চক্রবর্তী। রচনাকে হাতে ধরে রাজনীতিতে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই 19 জন বিদ্রোহী সাংসদের মধ্যে 4 জন বিশেষ করে নজর কাটছেন। মমতা একদা দক্ষিণ কলকাতার সাংসদ ছিলেন। সেই দক্ষিণ কলকাতায় মালাকে দাঁড় করানো হয়েছিল। মমতার এক সময়ের কেন্দ্র যাদবপুরে প্রার্থী হয়েছিলেন সায়নী। শত্রুঘ্নকে শুধু প্রার্থী করাই নয়, কলকাতা চলচ্চিত্র উৎসবে মমতার পাশে জায়গা হতো তার। শত্রুঘ্নর মেয়ে সোনাক্ষী সিনহাও মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন সেই সময়। তাৎপর্যপূর্ণভাবে তালিকায় নাম রয়েছে তারকা সাংসদ দেবেরও। গতকালই সংবাদ মাধ্যমে তিনি বলেছিলেন, দিদি যতদিন আছেন আমি দিদির। নতুন তৃণমূলে যাচ্ছেন কিনা জানতে চাইলে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমার ভালোবাসা সারা জীবন থাকবে। নতুন তৃণমূলে যাচ্ছি না, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন সঙ্গে আছি। ভবিষ্যতে কি হবে আমি এখন কিছু বলতে চাই না। আমি যদি দিল্লি গিয়ে থাকি, আজ যে এখানে উপস্থিত রয়েছি তা তৃণমূলের সাংসদ হিসেবে। ঘাটালের যারা ভোট দিয়েছেন তারা একটা বিশ্বাস থেকে ভোট দিয়েছেন যে এই লোকটা ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্ন দেখিয়েছিল। আমি সেই স্বপ্ন নিয়ে শুভেন্দুদার কাছে এসেছি, যিনি এখন মুখ্যমন্ত্রী। ল অফ দ্য ল্যান্ড মানতে হবে আমাদের। চেয়ারের সম্মান রয়েছে। আমি এটা অবিশ্বাস করতে পারবো না যে শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নন। আমাকে তো মানতে হবে। আমাকে কেন, আমাদের সবাইকে মানতে হবে। আমার কাজটা কি? রাজ্যে এখন ডাবল ইঞ্জিন সরকার। তাদের হাত ধরে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তা পূরণের দায়িত্ব আমারই। আমার পুরো বিশ্বাস, রাজ্যের এই সরকার, শুভেন্দু দা এবং কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে উদ্যোগী হয়েছে, আমরা যে টার্ম সেট করেছিলাম 2029 সালের আগেই তা শেষ হোক। এই গোটা ঘটনায় শুধুমাত্র মমতা নন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠছে। পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠন যেহেতু সং নির্ভর, তাই কুই মাস্টার ক্লাউনের মতো প্রতিনিধিত্ব করেন ওখানে। সং আছে কিন্তু গঠন নেই, যার ফল হচ্ছে মালা রায়, সায়নী ঘোষ। সংটা যে আরো বৃদ্ধি হয়েছে বোঝা যাচ্ছে। সং বৃদ্ধি হওয়ার ফলে গঠন আরো বিলীন হয়ে যাচ্ছে। যাকে কদিন আগে মহিলা সভানেত্রী করেছেন, যাকে যুব সভানেত্রী করেছেন, তারা আজ যা চলছে তাতে অধিকাংশ সাংসদের সিদ্ধান্তকে সমর্থন করেছেন, মতামত জানিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ভিডিও নিয়ে যে কোনো মতামত কমেন্টে আমাদের জানাতে পারেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে এরকম সব গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।